আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, আয়োনাইজেশন পটেনশিয়াল। আয়নীকরণ পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি কী জিনিস সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। একটা বিষয় হচ্ছে, মনে করো একটা পরমাণু হচ্ছে সোডিয়াম। এখন সোডিয়ামের সর্ববস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে সেইটাকে যদি আমরা অপসারণ করি, করলে এটা সোডিয়াম প্লাসে পরিণত হয়। তাহলে একটা পরমাণু থেকে যখন একটা ইলেকট্রন চলে যায় তখন একটা প্লাসের সৃষ্টি হয়, সেটা আমরা জানি। এখন এইটা তো ধাতু, এটা ধাতু, তো যেহেতু এটা ধাতু তাই এটা ভৌত অবস্থাটা সলিড হওয়ার কথা, এবং সলিডও হয় বটে। কিন্তু সমস্যা হচ্ছে, যদি সোডিয়ামের ভৌত অবস্থাটা যদি কঠিন হয়, সলিড হয়, তাহলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা যায় না। তাহলে কখন ইলেকট্রন অপসারণ করা যায়? তো তখনই ইলেকট্রন অপসারণ করা যাবে যখন এই ধাতুটাকে আমরা এই অবস্থায় নিয়ে আসতে পারবো, সোডিয়ামটাকে আমরা সলিড অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় নিয়ে আসতে পারবো। এখন গ্যাসীয় অবস্থা থেকে যখন তার সর্বোচ্চ শক্তিস্তর থেকে একটা ইলেকট্রন চলে যাবে তখন যথারীতি একটা প্লাসের সৃষ্টি হবে, এটা কিন্তু গ্যাসীয় অবস্থা। এখন এই যে সোডিয়ামের বহিস্থ শক্তি স্তরে, গ্যাসীয় অবস্থায় সোডিয়ামের বহিস্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে অবশ্যই একটা শক্তি লাগবে, শক্তির প্রয়োজন হবে। এইখান থেকে সোডিয়ামটা অপসারণ করতে একটা শক্তির প্রয়োজন হবে, তাই না? একটা শক্তির প্রয়োজন হবে, শক্তির প্রয়োজন হবে, প্রয়োজন হয়। এই যে শক্তিটার প্রয়োজন হয় এই শক্তিটাকেই বলা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল, বা সংক্ষেপে আইপি। সেটাকে বলা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। তো আয়নাইজেশন পটেনশিয়ালটাকে মূলত হিসেব করা হয় কিলো জুল প্রতি মোল এককের জন্য। তো যেহেতু আয়নাইজেশন পটেনশিয়ালটাকে প্রতি কিলোজুল প্রতি মোল একক হিসেব করা হয়, তাই এভাবে বলা হয়। এখানে যদি আমরা 1 মোল পরিমাণ ধাতব সোডিয়াম নিতাম, যেখান থেকে প্রত্যেকের বহিস্থ শক্তি স্তর থেকে একটা একটা করে ইলেকট্রন অপসারণ হবে, তাহলে মোট 1 মোল ইলেকট্রন অপসারণ হবে। যেহেতু একটা সোডিয়ামের বহিস্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন অপসারণ হয়, তাই যদি আমরা 1 মোল সোডিয়াম যদি আমরা নিতাম, তাহলে তার বহিস্থ শক্তি স্তর থেকে যদি একটা একটা করে ইলেকট্রন অপসারণ হতো, তাহলে মোট 1 মোল ইলেকট্রন অপসারণ হতো। হওয়ার ফলে কি হবে, তখন 1 মোল একক ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা আয়নের সৃষ্টি হবে। এখন এই সময় যে শক্তিটার প্রয়োজন হবে সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল, মূলত প্রথম আয়নাইজেশন পটেনশিয়াল, এবং একে তখন প্রকাশ করা যাবে কিলোজুল পার মোল এককে। তাহলে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়ালের সংজ্ঞাটা কি দাঁড়ালো? সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি, কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। যে 1 মোল গ্যাসীয় গ্যাসীয় বিচ্ছিন্ন, মানে যখন পরমাণুগুলো একটা থেকে আরেকটা আলাদা থাকবে, এইটা মনে একটা ধাতব খণ্ড, এখানে মনে অসংখ্য সোডিয়াম ধাতু আছে, কিন্তু এরকম অবস্থায় থাকলে এখান থেকে ইলেকট্রন অপসারণ করা সম্ভব হবে না। তাই এদেরকে আগে এই অবস্থা থেকে বের করে আগে এইরকম আগে মুক্ত অবস্থায় থাকতে হবে, মুক্ত অবস্থায় থাকবে। তাহলে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর থেকে প্রত্যেকটারে একটা একটা করে মোট 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, শক্তির প্রয়োজন, কারণ ইলেকট্রন অপসারণ করতে শক্তি দিতে হবে, শক্তির প্রয়োজন হবে, সেই শক্তিটাকেই বলা হচ্ছে তার প্রথম আয়নাইজেশন পটেনশিয়াল বা প্রথম আয়নীকরণ শক্তি, বা একে সংক্ষেপে শুধু আয়নীকরণ শক্তিও বলা যায়। যেমন 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো সোডিয়াম ধাতুর বহিস্থ শক্তি স্তর থেকে একটি একটি করে মোট 1 মোল ইলেকট্রন অপসারণের মাধ্যমে 1 মোল ধনাত্মক আয়নে একক চার্জ বিশিষ্ট 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ হচ্ছে 496 কিলোজুল। স্যার সংজ্ঞাটা একটু একবার বলেন তো। হ্যাঁ, সংখ্যাটাতে কয়েকটা কথা আছে, যেমনটা হচ্ছে এরকম
1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তর থেকে একটি একটি করে মোট 1 মোল, যেমন মনে করো এটা হচ্ছে ধাতব সোডিয়াম, এটা সর্বোচ্চ শক্তিস্তর একটা ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটাকে অপসারণ করতে হবে। তা এখানে একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ হয়, তাহলে দুইটা যদি আমরা পরমাণু নিতাম তাহলে দুইটা দুইটা ইলেকট্রন অপসারণ করা যেত। এইরকম 1 মোল যদি আমরা নিতাম, 1 মোল বলতে কতগুলো বোঝায়, ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 এতটি। তাহলে বলা হচ্ছে যে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তর থেকে একটি একটি করে মোট 1 মোল ইলেকট্রন অপসারণের মাধ্যমে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে তার প্রথম আয়নীকরণ শক্তি বা সংক্ষেপে আয়নীকরণ শক্তি। মনে করা যাক এম একটা পরমাণু, এটা গ্যাসীয় অবস্থায় আছে, এই পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে সেটা এম প্লাসে পরিণত হয়। এখন এখানে যদি আমরা 1 মোল নিতাম এবং প্রত্যেকটার বহিস্থ শক্তিস্তর থেকে যদি একটা একটা করে যদি অপসারিত হইতো, তাহলে 1 মোল ইলেকট্রন অপসারণ করা যেত। করলে কি হতো, তখন 1 মোল একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হতো। এই সময় যে শক্তির প্রয়োজন হবে, যে শক্তিটা দিতে হবে, যে শক্তির প্রয়োজন হয় সেইটাকে বলা হচ্ছে তার আয়নীকরণ শক্তি। সংজ্ঞাটা কি বোঝা গেছে? জি স্যার। কয়জন আছো একটু দেখি, 3 জন আছো আপাতত। আজকে কি আর বাকিরা জয়েন করবে না? আজকে টপিকটা ইম্পর্টেন্ট ছিল। আজকে ম্যাচ থেকে বাড়িতে গেল তো অনেকেই, ওরা সবাই প্রায় চলে গেল স্যার, এই জন্য। সেটা হচ্ছে ঠিক, লকডাউন শুরু হচ্ছে 1 সপ্তাহে, কঠোর লকডাউন এবার, সেটা অবশ্য স্যার ঠিক। আপনিও কি গ্রামে? আমিও কিন্তু চলে আসছি, আমি বগুড়ায় নাই বর্তমান। বুঝছো, ওই যে যেদিন তোমাদেরকে প্রাইভেট পড়াইতে পারিনি ওই দিন চলে আসছি। হ্যাঁ, ওই দিন গাড়িতে থেকে তোমাদেরকে মেসেজ করছিলাম। এখনো গ্রামের দিকে যাইনি, শহরেই আছি, রংপুরে আছি, গ্রামের দিকে যাব। আবার গ্রামের দিকে গেলে তোমাদেরকে তখন পড়াইতে পারবো না, আমাদের গ্রামের দিকে নেটওয়ার্ক খুব একটা ভালো না, একদমই পারে না বলা চলে, নেটওয়ার্ক একদমই পায় না। এই জন্য ভাবলাম যে যে কয়টা দিন এখানে রংপুরে আছি তোমাদেরকে একটু পর পর একটু পড়াই দেই, বুঝছো, এই জন্য আজকেও পড়াইতে চাচ্ছি। জি স্যার। কিন্তু উপস্থিতিটা একটু হতাশজনক, অবশ্য আসমানকে বাসা গেছে সেদিক থেকে ঠিক আছে, মানা যায়। আচ্ছা, তাহলে তোমরা যারা আছো তারা আরেকবার সংজ্ঞাটা শুনে নাও। বলা হচ্ছে যে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো পরমাণুর বহিস্থ শক্তিস্তর থেকে একটি একটি করে, প্রত্যেকটার একটা একটা করে মোট 1 মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট, হ্যাঁ, আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে তার প্রথম আয়নীকরণ শক্তি বা সংক্ষেপে আয়নীকরণ শক্তি। যেমন 1 মোল সোডিয়াম পরমাণুর প্রত্যেকটার বহিস্থ শক্তিস্তর থেকে একটা একটা করে মোট 1 মোল ইলেকট্রন অপসারণ করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ হচ্ছে 496 কিলোজুল। 496 কিলোজুল। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে আমরা পর্যাবৃত্ত ধর্মগুলো পড়তেছি। তা পর্যাবৃত্ত ধর্মের মধ্যে গতদিন আমরা ব্যাসার্ধ সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞাগুলো পড়েছি, আজকে আমরা আয়নীকরণ শক্তি পড়ছি। তো যেহেতু আয়নাইজেশন পটেনশিয়াল একটা পর্যাবৃত্ত ধর্ম, হ্যাঁ, একটা পর্যাবৃত্ত ধর্ম, সুতরাং এটা কি হবে, একই গ্রুপে এবং একই পর্যায়ে কিভাবে পরিবর্তিত হয় সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, সেদিকে আমি যাব, তার আগে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, যেহেতু তোমরা কষ্ট করে উপস্থিত আসো। দেখো, তোমাদের কি মনে আছে যে এই যে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি একটা শক্তি স্তর হয়, এটা যদি আর একটা শক্তি স্তর হয়, এইটার শক্তি যদি E1 হয়, এটার শক্তি যদি E2 হয়, তাহলে ইলেকট্রন যখন E1 থেকে যখন
E2-তে যখন যাবে তখন শক্তি কি হয়? তখন শক্তি শোষিত হয়, তাই না? শোষণ হয়। জি। শোষণ হয়, গুড। শক্তি শোষণ হয়, ঠিক আছে। এই সময় একটা সমীকরণ ছিল ডেল ই সমান E2 মাইনাস E1, অর্থাৎ এই দুই শক্তি স্তরের শক্তির পার্থক্যের সমান পরিমাণ শক্তি শোষণ করে। সেটাও ঠিক আছে, কিন্তু আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এইটা, ওই যে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4/h² এরকম একটা জিনিস ছিল, তার সাথে একটা জিনিস ছিল 1/n1² মাইনাস 1/n2²। এটা কি তোমাদের মনে আছে? জি স্যার। জি আচ্ছা, গুড। তাহলে এখন স্যার। তাহলে এখন একটু ভালো করে লিখি। সেটা হচ্ছে ডেল ই সমান আমরা লিখতে পারবো, এই জিনিসটা সমান আমরা লিখি সাধারণত 2.17 ইন্টু 10⁻⁻, কত, 17 না 18? এটা হচ্ছে 18 স্যার। 18। এককটা কি ছিল? জুল ছিল, তাই না? জি। এককটা জুল ছিল। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ডেল ই সমান আমরা লিখতে পারি 2.17 ইন্টু 10⁻⁻18। একটু মিউট করে রাখো, হ্যাঁ। এত 1/n1² মাইনাস 1/n2²। আচ্ছা, এখন একটা ছবি দেখো। ছবিটা হচ্ছে এইরকম, মনে করা যাক, এইটা কথা আমি সেদিন বলতে পারতাম কিন্তু আমি বলি নাই ইচ্ছা করে, আজকে সেটা বলার সুযোগ আসছে। মনে করো এইটা একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, বেশ ভালো কথা। তো এইটা হচ্ছে তার প্রথম শক্তি স্তর, মানে এটা হচ্ছে N1। এখন হাইড্রোজেনের একটা প্রোটন আর একটা ইলেকট্রন, এই তো। এখন এই হাইড্রোজেন পরমাণুর এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা সরাই যদি আমরা যদি অসীমে নিয়ে যাই, অসীম বলতে কি বোঝায়? যখন নিউক্লিয়াসের প্রভাব এই ইলেকট্রনটার উপর কাজ করে না, তখন সেটাকে অসীম বলে। সেটা হতে পারে এখানে থাকলে অসীম, অথবা এখানেও থাকলে অসীম, যে কোনো থাকলে অসীম হবে। মূল কথা হচ্ছে নিউক্লিয়াসে তার কোনো আকর্ষণ থাকবে না। তো তখন কি হবে, যদি নিউক্লিয়াসে আকর্ষণ না থাকে, তাহলে হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন চলে গেলে এটা তখন H+ পরিণত হবে। তাহলে এই যে আমরা এই ইলেকট্রনটা যে অপসারণ করতেছি, এটা কোথায় থেকে অপসারণ করতেছি? প্রথম শক্তি স্তর থেকে অসীমে অপসারণ করতেছি, তাই না? যদি তাই হয়, তাহলে এই ইলেকট্রনটার জন্য আমরা লিখতে পারি যে N1 ইকুয়াল হচ্ছে প্রথম শক্তি স্তর, আর N2 ইকুয়াল হচ্ছে অসীমতম শক্তি স্তর। এটা ফার্স্ট স্টেট শেল, আর এটা হচ্ছে অসীমতম শক্তি স্তর। তাহলে এই মানগুলো যদি এখানে বসিয়ে দেই, তাহলে কি হচ্ছে 2.17 ইন্টু 10⁻⁻18, 1/1 এর উপর স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটির উপর স্কোয়ার। ইনফিনিটির উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই ব্যাপার হোক, দিলে কি হচ্ছে হিসেব নিকেশ করলে 2.17 ইন্টু 10⁻⁻18 হচ্ছে। তাহলে এটা কিন্তু দেখো, কয়টা ইলেকট্রন অপসারণের জন্য এই শক্তিটার প্রয়োজন হচ্ছে? বলতো এই শক্তিটা কয়টা ইলেকট্রনের জন্য প্রয়োজন হচ্ছে? কয়টি ইলেকট্রন? একটা। ইয়েস, এক্স্যাক্ট তাই। একটি ইলেকট্রনের জন্য প্রয়োজন হচ্ছে এই শক্তিটা, তাই না? এখন আমরা যদি 1 মোল ইলেকট্রন যদি অপসারণ করতাম ওইভাবে, একটা ইলেকট্রন অপসারণ করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ এত, তাহলে 1 মোল ইলেকট্রন অপসারণ করার জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ কত? 2.17 ইন্টু 10⁻⁻18 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যাটা। 1 মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 সমান, হিসাব নিকাশ করলে কত হয়? একটু হিসাব নিকাশ করি। দেখো তো, একটু হিসাব নিকাশ করে 2.17কে গুণ করো 6.12, ক্যালকুলেট করতে পারি। 13.06। 13.06, এই পাওয়ারগুলো সহ? পাওয়ারটা এখন না কন্ট্রোল স্যার, করো। শুধু এমনি আচ্ছা, গুণ তাহলে করে। আচ্ছা, ইন্টু 10⁻5, তাই না? এই যে 18, 23 থেকে 18 গেলে 5 থাকে, গুড। তাহলে এইটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি 13.6 ইন্টু 100 ইন্টু 1000, তার মানে হচ্ছে 13.6 মানে হচ্ছে 1306।
1306 কিলো জুল। এইটা হচ্ছে জুল, কারণ এইটা হচ্ছে জুল এককে আসছে। তাহলে লেখাগুলোর মধ্যে একটু হিজিবিজি হলো, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয়। তাহলে আমরা দেখলাম যে একটি ইলেকট্রন অপসারণ করতে প্রয়োজনীয় শক্তি হচ্ছে 2.17 ইন্টু 10⁻18 জুল। এত শক্তি প্রয়োজন হয় একটা ইলেকট্রন অপসারণ করতে। তাহলে 1 মোল, এবার 1 মোল ইলেকট্রন অপসারণ করতে প্রয়োজনীয় শক্তি হচ্ছে 13.6 ইন্টু 10⁵ জুল। জুল, JUL, জুল, বা লেখা যায় 1360 কিলো জুল। তাহলে হাইড্রোজেনের আয়নীকরণ শক্তির মান, আইপি এর মান হচ্ছে 1360 কিলো জুল প্রতি মোল। দেখছো? তাহলে লিঙ্কটা কোথায়? তাহলে আমরা এই যে সমীকরণটা যে আমাদের ছিল, এই সমীকরণটা থেকে আমরা আয়নীকরণ শক্তি হিসেব করতে পারি। কথা ঠিক না বেঠিক? এই সমীকরণ থেকে আয়নীকরণ শক্তিটা হিসেব করা যায়। এটা কিন্তু একটা কিন্তু সুন্দর একটা বুঝার জিনিস। এইটা জিনিস কিন্তু বইয়ে কিন্তু ঠিক মতো দেওয়া নাই, বা তোমাদের বইয়ে এই টপিকে আলোচনায় নাই। তাহলে আমরা একটা বিষয় শিখলাম যে আমরা এই যে সোডিয়ামের ক্ষেত্রে যে এখানে 496 কিলো জুল পাইলাম, 496 কিলো জুল প্রতি মোলের জন্য আমরা পাইলাম। একটা বিষয় আমরা হাইড্রোজেনের জন্য পাইলাম 1360, হাইড্রোজেনের জন্য পাওয়া গেল 1360। এই পেজে আসলে লেখাগুলো আর ভালো হচ্ছে না, লেখাগুলো লেখতে যাচ্ছে। আর সোডিয়ামের জন্য মানটা হচ্ছে 496। কেন কম বেশি হলো তার কি কোনো ব্যাখ্যা তোমাদের কাছে আছে, বা কেউ কি বলতে পারবা কেন কম বেশি হলো? শক্তি স্তরের পার্থক্যের কারণে। হ্যাঁ, সেটা তো একটা আছেই। এখানে কয়েকটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে কি, এই যে এই সমীকরণটা যে আছে না, এই সমীকরণটা প্রকৃতপক্ষে আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে জেড স্কোয়ার ছিল, তাই না? একটা কিন্তু জেড স্কোয়ার ছিল, জি স্যার। এবং হাইড্রোজেন পরমাণুর জন্য জেডের এই মানটাকে ধরা হয়েছিল কত? 1 ধরা হয়েছিল। তো সোডিয়ামের জন্য কি 1 হবে জেডের মানটা? হবে না। সোডিয়ামের জন্য কত হবে? জি না, 11। সোডিয়ামের জন্য 11 হবে। গুড। এখন 11-র উপরে স্কোয়ার করলে এখানে একটা স্কোয়ার চলে আসে, তাই না? আচ্ছা, জি স্যার। এখন এইখানে যদি স্কোয়ার হয় তখন মানটা তো আর এত পাওয়া যাবে না, এখানে চেঞ্জ হবে। আচ্ছা, এটা একটা ব্যাখ্যা, কিন্তু সহজ সরল একটা ব্যাখ্যা আছে। সহজ সরল ব্যাখ্যাটা হচ্ছে, আমরা একটা বিষয় মনে রাখবো, একটু ভিন্ন কালে গিয়ে লিখবো, লেখার পর আমি যখন নতুন একটা পাতায় যাব, এই পাতাটা ত্যাগ করবো, এই পাতায় অনেকগুলো হিজিবিজি লেখা হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখবো যে আয়নাইজেশন পটেনশিয়াল আইপি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। এটা হচ্ছে সাইজ। সাইজ, তাহলে কি হচ্ছে, আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি আকারের ব্যস্তানুপাতিক। তার মানে যার আকার ছোট তার আয়নীকরণ শক্তির মান বড়, যার আকার বড় তার আয়নীকরণ শক্তির মান ছোট। এটা কেন হয় তার ব্যাখ্যাটা আমি নেক্সট পেজে দিচ্ছি। তাহলে এই পেজে আমরা যা শিখলাম, দুইটা বিষয় শিখছি, গুরুত্বপূর্ণ বিষয়, চিন্তার বিষয়। একটা হচ্ছে সংজ্ঞাটা শিখলাম, সংজ্ঞাটা বলার মধ্যে একটা স্টাইল আছে। স্টাইলটা কীরকম? কঠিন অবস্থায় সোডিয়াম থেকে ইলেকট্রন অপসারণ হয় না, তাই গ্যাসীয় অবস্থায় অবশ্যই আসতে হয়। কারণ গ্যাসীয় অবস্থায় না আসলে সোডিয়ামের বহিস্থ শক্তিস্তর থেকে ইলেকট্রন অপসারণ করা সম্ভব না। এই জন্য বলা হচ্ছে যে 1 মোল, আর যেহেতু শক্তিটা কিলোজুল প্রতি মোলের জন্য হিসেব করা হয়, কারণ 1 মোলের জন্য হিসেব না করলে শক্তির মানটা অনেক ছোট হয়। যেমন দেখো, এই মানটা অনেক ছোট, এই মানটা অনেক ছোট, এত ছোট মান বলাই মুশকিল। এই জন্য 1 মোলের জন্য হিসেব করা হয় সবগুলো শক্তি, একদম যত রকমের শক্তি আছে সব মোল এককে হিসেব করা হয় কেমিস্ট্রিতে। এই জন্য বলা হচ্ছে যে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তর থেকে প্রত্যেকটারে একটা একটা করে
এইভাবে এক মোল ইলেকট্রন অপসারণ করে প্রত্যেকটাকে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে, এক মোল একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, শক্তির প্রয়োজন হচ্ছে। কেন প্রয়োজন হচ্ছে নিশ্চয়ই সেটা এখান থেকে তোমরা বুঝতে পারছো। কারণ শক্তি না দিলে শক্তি পাবে কোথায়, আর শক্তি না পেলে শোষণ করবে কিভাবে, আর যাবেই বা কীভাবে। তাহলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেইটাকে বলা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। এখানে এই কথা কয়েকটা থাকতে হবে। এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো পরমাণু প্রত্যেকটার বহিস্থ শক্তি স্তর থেকে একটি একটি করে মোট এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। সংজ্ঞাটা কি খুব কঠিন লাগছে? না স্যার। জি না স্যার। একটু বুঝলে কিন্তু নিজের মতো করে কিন্তু বলা সম্ভব, আর না বুঝলে কিন্তু সারা জীবন মুখস্থ করলেও কিন্তু এটা মনে থাকার কথা না। খালি একটি একটি এক মোল একটি এইভাবে খালি বলা, তাই না? এই জন্য এটা বুঝে মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা বিষয় শিখলাম যে এই সমীকরণটা থেকে আমরা আয়নীকরণ শক্তি হিসেব করতে পারি। সুতরাং আমরা যদি এই বেস মূল সমীকরণটা যদি আমরা যদি মনে রাখতে পারি, তাহলে সেখান থেকে একটা ইয়ার আয়নীকরণ শক্তি কত হবে সেটা আমরা মনে রাখতে পারবো। আর আমাদের সবসময় একটা ট্রিক্স তো আছেই। ট্রিক্সটা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। আকারের সাথে আয়নাইজেশন পটেনশিয়ালটা বিপরীতভাবে সম্পর্কিত। আকার বড় হবে, আয়নাইজেশন পটেনশিয়াল ছোট হবে। আকার ছোট হবে, আয়নাইজেশন পটেনশিয়াল বড় হবে। যেমন হাইড্রোজেনের আকার এতটুকু, এর আয়নাইজেশন পটেনশিয়াল মান অনেক বেশি, কিন্তু এই হাইড্রোজেনের সোডিয়ামের আকারটা একটু বড়, তার আয়নীকরণ শক্তির মানটা ছোট। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে একটা ছবি দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, গ্রাফ। জি স্যার। গ্রাফ দেখা যাচ্ছে। এই গ্রাফটাতে একটা বিষয় দেখা যাচ্ছে যে এই দিক বরাবর আয়নীকরণ শক্তিকে আলেখিত করা হয়েছে, আর এই এক্স অক্ষ বরাবর পারমাণবিক সংখ্যাকে আলেখিত করা হয়েছে। তো 3 বলতে গেলে পারমাণবিক সংখ্যা 3, তাহলে কে? এটা হচ্ছে লিথিয়াম, তাহলে অবশ্যই। তারপরে 4 হচ্ছে বেরিলিয়াম, 5 হচ্ছে বোরন, 6 হচ্ছে কার্বন, 7 হচ্ছে নাইট্রোজেন, 8 হচ্ছে অক্সিজেন, 9 হচ্ছে ফ্লোরিন, 10 হচ্ছে নিয়ন, 11 হচ্ছে সোডিয়াম। আচ্ছা, যাই হোক, হইল। তাহলে এক্স অক্ষ বরাবর পারমাণবিক সংখ্যাগুলোকে দেখানো হয়েছে। আচ্ছা, সেই হিসেবে আমরা বলতে পারি এগুলো কিন্তু সব প্রথম আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি বলতে মূলত প্রথম আয়নীকরণ শক্তিকে বোঝানো হবে আর কি। তো দেখা যাচ্ছে লিথিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান হচ্ছে 500 কিলোজুল পার মোল এককে। মোল একক কিন্তু আছে, কিলোজুল পার মোল একক। বেরিলিয়ামের ক্ষেত্রে সেটা একটু বেশি, 899। বোরনের ক্ষেত্রে একটু কম, 800। কার্বনের ক্ষেত্রে 1086। তো এইভাবে যত বাড়ছে, আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমরা তাহলে একটা বিষয় দেখতে পারবো। পর্যায় পর্যায়ে যদি মনে করি এটা দ্বিতীয় পর্যায়, আর গ্রুপ গ্রুপগুলো যদি এরকম হতো যে এটা মনে করা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18, আর এটা হচ্ছে তৃতীয় পর্যায় ইত্যাদি। তাহলে গ্রুপ দ্বিতীয়তে এইটা হচ্ছে তোমার লিথিয়াম, পারমাণবিক সংখ্যা 3। লিথিয়ামের পর এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আর তৃতীয় পর্যায়ে এটা হচ্ছে সোডিয়াম, 3-এর সাথে 8 যোগ করলে 11। এটা হচ্ছে মানে 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা হচ্ছে 10। আচ্ছা, আমরা যদি আয়নীকরণ শক্তির মানগুলো যদি একটু যদি দেখি, তাহলে একটা বিষয় দেখতে পারবো, 2-1টা ব্যতিক্রম ছাড়া একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়। কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায়? বাম থেকে ডান দিকে যাওয়া যায় একই পর্যায়ে। আচ্ছা, এই দিকে সেটা লিখি, পর্যায়ে, একই পর্যায়ে বাম থেকে যদি আমরা ডানে যাই, তাহলে আইপি এর মান কি হয়? আইপি এর মান কিন্তু বাড়ে। আইপি এর মান বাড়ে। কয়েকটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের ব্যাখ্যাও আছে, সেটা পরের হিসাব। তাহলে আমরা ইন জেনারেলি বলতে পারি একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌসুমের আয়নীকরণ শক্তির মান ততই বাড়তে থাকে। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে কেন বৃদ্ধি পায়?
কেন বৃদ্ধি পায় বলে মনে হয়, কারো কোনো আইডিয়া? আকার ছোট হয়ে যায় যার কারণে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়। এক্সাক্ট তাই, একদম ঠিক কথা বলছো রিহান, বুঝছো? একদম ঠিক কথা বলছো। আসলে কিন্তু তাই, আমরা কিন্তু গতদিন কিন্তু হিসাব নিকাশ করে দেখছি যে একই পর্যায়ে যতই আমরা বাম থেকে ডানে যাই আকার কিন্তু আমাদের কমে। এবং ওই জন্য আমি বলছিলাম যে এই আকারের লেকচারটা হচ্ছে মৌলিক লেকচার, ফান্ডামেন্টাল লেকচার, ওইটার উপর ভিত্তি করে পরবর্তী লেকচারগুলো নির্ভর, বোঝা না বোঝাও নির্ভর করবে। তো সেটা প্রমাণ তোমরা আজকে নিশ্চয়ই পাচ্ছ। আচ্ছা, আকার কমে, বাম থেকে ডানে গেলে আকার কমে। এখন আকার কমলে আমরা একটা ট্রিক্স একটা মনে রাখছি এইভাবে যে সাইজের সাথে সম্পর্ক হচ্ছে বিপরীত। তো সেটা তো হলো, কিন্তু ট্রিক্স দিয়ে তো সব কিছু ব্যাখ্যা হবে না। তো রিহান যে কথাটা বলছে আসলে কিন্তু ওই কথাটা হচ্ছে মূল কথা, ওইটা হচ্ছে নির্যাস কথা। এখন ওইটাকে একটু একটু বড় করে বললেই হয়ে যাবে। তো সেটা হচ্ছে যে একটা বিষয় দেখো, মনে করো যে এটা একটা নিউক্লিয়াস, এটা পরমাণুর আকার এই সাইজ, এটা একটা নিউক্লিয়াস, এই পরমাণুটা হচ্ছে আকার হচ্ছে এই সাইজ। এখন এই পরমাণুর যোজ্যতা শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, মনে করা যায় এই ইলেকট্রন, এরও একটা যোজ্যতা শক্তি ইলেকট্রন আছে, মনে করি এই ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে যে এর নিউক্লিয়াস থেকে এর যতটুকু দূরত্ব, এর নিউক্লিয়াস থেকে এর দূরত্ব কিন্তু অনেক বেশি। যদি দূরত্ব যদি বেশি হয় তাহলে আকর্ষণ কিন্তু কমে যায়। নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের দূরত্ব যদি বেশি হয়, ওই যে কুলম্বের সূত্রে বলা হচ্ছে যে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বলের মান চার্জ দুইটার গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাই দূরত্ব যত বেশি হয় আকর্ষণ তত কম হয়, আর দূরত্ব যত কম হয় আকর্ষণ তত বেশি হয়। তো আকার যদি ছোট হয় তাহলে নিউক্লিয়াস কি করে জানো, ওই যোজ্যতা শক্তি স্তরের ইলেকট্রনকে খুব তীব্রভাবে আকর্ষণ করে ধরে রাখতে চায়। এখন আমাদেরকে তো ইলেকট্রন এখানে পরমাণুর মধ্যে ধরে থাকলে তো আর হবে না, পরমাণু থেকে ইলেকট্রনকে বের করে নিয়ে আসতে হবে। তা এদিকে শক্তিশালীভাবে টানতেছে, তাহলে একে অপসারণ করতে তাহলে বেশি শক্তির প্রয়োজন হচ্ছে। এ যদি ধীরে করে কম শক্তি দিয়ে যদি টানে তাহলে এটাকে অপসারণ করতেও কম শক্তি লাগবে। একটা ছোট বাচ্চার হাত থেকে একটা জিনিস কেড়ে নেওয়া আর একটা বড় মানুষের হাত থেকে জিনিস কেড়ে নেওয়ার মধ্যে শক্তির একটা পার্থক্য তো আছে, সেটা তোমরা নিশ্চয়ই বোঝো। তাহলে এই জন্য বলা যাচ্ছে যে একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় মৌলসমূহের আকার ততই কমতে থাকে। ফলে নিউক্লিয়াস থেকে যোজ্যতা শক্তি স্তরের মধ্যে দূরত্ব কমতে থাকে। এতে হয় কি, নিউক্লিয়াস যোজ্যতা শক্তি স্তরের ওই ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করে ধরে রাখতে চায়। কিন্তু আমরা জানি যে কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে তার আয়নীকরণ শক্তি। সুতরাং নিউক্লিয়াস যদি কোনো ইলেকট্রনকে তীব্রভাবে ধরে রাখে তাহলে ওই ইলেকট্রনকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্য একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় মৌলসমূহের আয়নীকরণ শক্তির মান ততই বাড়তে থাকে। এই ব্যাখ্যাগুলো কি মুখস্থ করতে হবে বলো তো? এই জি না ব্যাখ্যাগুলো স্যার। কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, এগুলো কান টানলে যেমন মাথা চলে আসে ঠিক সেইভাবে কিন্তু চলে আসবে। হ্যাঁ, এবং এটাই হচ্ছে কিন্তু পড়া, কারণ মুখস্থ করলে তো কয়টার জন্য মুখস্থ করবা? দেখা গেল যে তুমি আহ, একটা নির্দিষ্ট প্রশ্ন পড়ে গেছো, পরীক্ষা হলে যে দেখছো যে আর একভাবে আসছে প্রশ্নটা, কিন্তু মূল জিনিসটা জানা থাকলে যেভাবে আসলে অ্যান্সার করা যাবে। আচ্ছা, তাহলে এখন একই গ্রুপে কেমন হওয়া উচিত বলো তো আনিকন শক্তিমানটা গ্রুপে? উপর থেকে নিচে গেলে আয়তন শক্তি কমবে। এক্সাক্ট তাই কিন্তু। তো আশা করি তোমরা কিন্তু নিশ্চয়ই কিন্তু এখন মূল বিষয়টা কিন্তু এখন অনুধাবন করতে পারছো যে কেন কমতেছে। ওই যে আবার একই কথা, আকার বাড়তেছে, আকার বাড়লে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো অনেক দূরে দূরে অবস্থান করতেছে। ফলে অনেক বড় যদি দূর হয় তাহলে দেখা যাবে যে নিউক্লিয়াসের সাথে আর ওই ইলেকট্রন কোনো আকর্ষণে নাই। ফলে এই ইলেকট্রনকে সরানো কোনো ব্যাপারই না, সামান্য শক্তি দিলে কিন্তু ইলেকট্রন কিন্তু অপসারিত হয়ে যায়। আচ্ছা, এইটা হচ্ছে একটা জেনারেল কথা যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমে। আচ্ছা, এখন একটা বিষয়, বিষয়টা কি, যেহেতু অন্য কোথাও বলার আর সুযোগ পাবো না তা আজকে এইখানে বলে দেই। সেটা হচ্ছে আমরা জানি যে কোনো পরমাণুর বস্তুস্থ থেকে ইলেকট্রন চলে গেলে যখন আয়নে পরিণত হয় তখন এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া।
কথা ঠিক না? এটা কিন্তু একটা জারণ বিক্রিয়া। ইলেকট্রন সারণ মানে হচ্ছে জারণ। ইলেকট্রন সারণ মানে হচ্ছে আসলে জারণ। ইলেকট্রন ছাড়লে বিক্রিয়াটা জারণ বিক্রিয়া হয়। আচ্ছা, হইল। এখন যার কাছ থেকে ইলেকট্রন চলে যায় তাকে বলে বিজারক, এটাও তোমরা জানো। আচ্ছা, তাহলে এখন দেখো তো, যে যত সহজে ইলেকট্রন দেয় সে তত সুন্দর বিজারক। তাহলে আমরা যদি একটা কথা বলি তাহলে বলতে পারবো যে একই পর্যায়ে, আমরা গ্রুপের কথাটা আগে বলি, একই গ্রুপে আমরা উপর থেকে যদি আমরা নিচে যাই তাহলে কি হয়? বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। বিজারকের ধর্মটাই হচ্ছে বিজারণ ধর্ম। ঠিক আছে, মানে অন্যকে ইলেকট্রন দিয়ে দেয় আর কি, অন্যকে বিজারিত করে আর নিজে জারিত হয়ে যায়, এটা আবার জারিত হওয়া অবস্থা। বিজারণ, বিজারকের বিজারণ ধর্ম, জারকের জারণ ধর্ম, মানুষের মনুষ্যত্ব, এইরকম আর কি ঘটনাটা। তাহলে একই গ্রুপে যদি উপর থেকে নিচে যাওয়া যায় তাহলে বিজারণ ধর্ম বৃদ্ধি পায় বা বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার বিজারণ ধর্ম তত বেশি। মানে সে সুন্দর বিজারক আর কি, যে যত সহজে ইলেকট্রন দিতে পারে কোন রকমের কষ্ট ছাড়াই, হ্যাঁ, কেটিমিটি ছাড়াই, যে যত সহজে ইলেকট্রন দিয়ে দেয় সে তত সুন্দর বিজারক। আচ্ছা, এটা একটা বিষয়। এখন একই পর্যায়ে তাহলে কি হয়? একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায় ইলেকট্রন দেওয়াটা তত কঠিন হয়ে যায়। ইলেকট্রন দেয়া যদি কঠিন হয়ে যায় তা আমরা বলতে পারি তার বিজারণ ধর্মটা কমে যায়। আর বিজারণ ধর্ম কমার মানে হচ্ছে জারণ ধর্মটা বৃদ্ধি পায়, জারণ ধর্ম বৃদ্ধি পায়। তো যাই হোক, এগুলো একটা কথা আর কি। আমাদের মূল কথা হচ্ছে এখানে আয়নাইজেশন পটেনশিয়াল, কথা প্রসঙ্গে চলে আসলো, তাই জারণ বিজারণের ধারণাটাও এখানে একটু দিয়ে দিলাম। তোমাদের জারণ বিজারণ ধর্মের ধারণা কি বুঝে গেছে? জি স্যার। জি স্যার। ক্লিয়ার না অস্পষ্ট? অস্পষ্টতা আছে। ক্লিয়ার এই- স্যার। হ্যাঁ, এগুলো কিন্তু ইয়ার একটু স্যার। হ্যাঁ, এগুলো কিন্তু একটু কিন্তু ভালো মতো যদি বুঝতে পারো তাহলে কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না। আর মুখস্থ না করতে পারলেই কোনো ঝামেলা নাই, কারণ মুখস্থ করবা না, ভুলেও যাবা না। ঠিক আছে, কারণ মুখস্থ করলেই তো মানুষ ভুলে যায়। আর তুমি যদি মুখস্থ না করো তাহলে ভুলে যাবা না। যে কোনো সময় যে কোনো দিন আসুক লিখতে পারবা, তার মানে রিভিশনে করতে হবে না, পরীক্ষার আগে শুধু ঘুম পড়লেই আনা। আচ্ছা, এখন দেখো মূল কথায় আসি। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন পটেনশিয়ালের মান বাড়তে থাকে। তো বাড়লো ভালো কথা, সেই হিসাবে এই যে এইখানে যে ছিল বেরিলিয়াম আর এইখানে ছিল বোরন, আর এইখানে সাত, সাত হচ্ছে নাইট্রোজেন আর আট হচ্ছে অক্সিজেন। তাহলে যারা ডানে থাকবে তাদের বেশি হবে, যারা ডানে থাকবে তাদের বেশি হবে, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু এই দুইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, ব্যতিক্রম দেখা যাচ্ছে। হওয়ার কথা ছিল, হ্যাঁ, হওয়ার কথা ছিল যে বেরিলিয়াম অপেক্ষা বোরনের বেশি হবে অথবা নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের বেশি হবে। কিন্তু হয়েছে, কি হয়েছে? উল্টোটা হয়েছে। বেরিলিয়াম অপেক্ষা বোরন অপেক্ষা বেরিলিয়ামের বেশি হয়েছে আর অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের বেশি হয়েছে। তাহলে এটা একটা ব্যতিক্রম মনে হচ্ছে না? এই লাইনটা তাহলে একটা ব্যতিক্রম হচ্ছে, এই দুইটার ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। এখন ব্যতিক্রমটা কেন হয় তার একটা ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু বেরিলিয়ামের ডান পাশে বোরন অবস্থিত, তাই বেরিলিয়াম অপেক্ষা বোরনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, বেশি হওয়ার কথা, কিন্তু বেশি না হয়ে কম। কেন? একই কথা নাইট্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য কেন? এই বিষয়টা ব্যাখ্যা করা যায় ইলেকট্রন বিন্যাস থেকে। কোথায় থেকে ব্যাখ্যা করা যায়? ইলেকট্রনিক কনফিগারেশন থেকে বিষয়টা ব্যাখ্যা করা যায়, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তো কীরকম ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্যাখ্যা করা যায় একটু দেখি। প্রথমে আমরা বেরিলিয়াম এবং বোরনেরটা চিন্তা করি। বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা 4, বোরন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2, আর এর হচ্ছে 1s2 2s2 2p1। একটা বিষয় দেখা যায়, বেরিলিয়াম থেকে যখন একটা ইলেকট্রন ত্যাগ করতে হয়
বেরিলিয়াম থেকে যখন একটা ইলেকট্রন ত্যাগ করে যখন বেরিলিয়াম প্লাসে পরিণত করতে হয়, তখন কিন্তু 2s থেকে ইলেকট্রনটা যায়। 2s এ যে দুইটা ইলেকট্রন আছে, হ্যাঁ, 2s এ যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন অপসারিত হয়। তো দুইটা ইলেকট্রন যখন জোড়বদ্ধ অবস্থায় থাকে, একটা অরবিটাল যখন অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকে, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল, অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে কি হয়? সুস্থিতি বেশি হয়। সুস্থিতি বেশি হয়। সুস্থিতি বেশি হলে কি হয়? ইলেকট্রন অপসারণ কঠিন হয়ে যায়। অপসারণ কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যায়। কঠিন হলে কি হয়? শক্তি বেশি লাগে। শক্তি বেশি লাগে। মানে এই যে কথাগুলো আমরা মনে রাখবো, কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ অবস্থায় থাকে তাহলে তার সুস্থিতি বেশি হয়। সুস্থিতি যদি বেশি হয় অরবিটাল, তাহলে ওই অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করা তুলনামূলকভাবে কঠিন হয়ে যায়। যেহেতু ইলেকট্রন অপসারণ করা কঠিন হয়ে যায়, তার মানে সেখানে বেশি শক্তি দিতে হবে, সহজে কাজ হবে না। হ্যাঁ, সহজে ইলেকট্রন অপসারণ করা যায় না। এই জন্য ইলেকট্রন অপসারণ করতে অনেক বেশি শক্তি দিতে হয়। আর বেশি শক্তি দিতে গেলে কি হয়? আইপি এর মানটা বেড়ে যায়। আইপি বেশি হয়। বেশি শক্তি প্রয়োজন মানে হচ্ছে আইপি এর মান বেশি। তো এখন আমরা যদি দেখি, তাহলে বেরিলিয়ামের যখন ইলেকট্রনটা চলে যায় তখন সেটা 2s থেকে ইলেকট্রন চলে যায়। এখানে এস অরবিটালটা পরিপূর্ণ অবস্থায় ছিল। এস অরবিটালটা পরিপূর্ণ অবস্থায় ছিল, এখান থেকে ভেঙে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, পরিপূর্ণ অবস্থা থেকে চলে যাচ্ছে। কিন্তু বোরনের ক্ষেত্রে কি হয়েছে? যখন ইলেকট্রনটা চলে গেছে তখন কিন্তু টুপি থেকে যে ইলেকট্রনটা ছিল, একটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটাই চলে গেছে। যার ফলে এর ক্ষেত্রে ইলেকট্রনটা যাওয়া তুলনামূলকভাবে সহজ হয়েছিল। তাহলে এখান থেকে ইলেকট্রন যাওয়াটা কঠিন হয়েছিল, কারণ এখানে ইলেকট্রনটা জোড়বদ্ধ অবস্থায় ছিল। আর এখানে ইলেকট্রনটা যাওয়া সহজ হয়েছিল কারণ ইলেকট্রনটা বিজোড় অবস্থায় ছিল, বা এখানে থাকতে পারে 6টা ইলেকট্রন, তার মধ্যে মাত্র একটা ইলেকট্রন আছে। পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে না, মানে পি প্রসক্রিয়াতে 6টা ইলেকট্রন থাকতে পারে, সেখান থেকে মাত্র একটা ইলেকট্রন। ফলে এই ইলেকট্রনটা খুব সহজে এটা ছেড়ে দিতে পারে। যেহেতু বোরন সহজে ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, তাই বোরনের আয়নীকরণ শক্তির মানটা কম হয়। ইলেকট্রন সহজে চলে যাবে, আইপি এর মান কম হবে। ইলেকট্রন অপসারণ করা কঠিন হয়ে যাবে, আইপি এর মানটা বড় হয়ে যাবে। এই জন্য দেখা যায় যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বোরন অপেক্ষা বেশি হয়, যদিও তার উল্টোটা হওয়ার কথা ছিল। ব্যাখ্যাটা কি বুঝে গেল? এখন আমরা একইভাবে নাইট্রোজেন এবং অক্সিজেনের ব্যতিক্রমটাও ব্যাখ্যা করতে পারি। যেহেতু নাইট্রোজেনের ডান দিকে অক্সিজেন, সেই হিসাবে অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে নাইট্রোজেনের বেশি আর অক্সিজেনের কম। নাইট্রোজেনের হচ্ছে 1402 আর অক্সিজেন হচ্ছে 1314, মানে প্রায় 100-র মতো একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করা যায়। আমরা যদি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে দেখব এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। অন্যদিকে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পারি 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। এখানে দেখো নাইট্রোজেনের যে ইলেকট্রনটা যায় সেটা হচ্ছে তার কোনো যে যে যদি প্লাস হয় তাহলে কোনটা যাবে? এই পি অরবিটাল থেকে যেতে হবে, পিএক্স অথবা পিওয়াই অথবা পিজেড থেকে যেতে হবে। অন্যদিকে অক্সিজেনের যে ইলেকট্রনটা যায় সেটাকেও কিন্তু হয় পিওয়াই, পিএক্স, পিওয়াই অথবা পিজেড থেকে যেতে হবে। কিন্তু সেটা বড় কথা না, মূল কথাটা যেটা এখানে হচ্ছে সেটা হচ্ছে যে নাইট্রোজেনের পি অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, এইটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, অর্ধপূর্ণ। কারণ পি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন থাকতে পারে 6টা, নাইট্রোজেনে আছে 3টা, পি3 আছে। অক্সিজেনে কি হচ্ছে? অক্সিজেনে আছে 4টা, বরং আর একটা যদি কমে যায় তাহলে কিন্তু এটা কিন্তু একটা অর্ধপূর্ণ অবস্থায় আসে। তাহলে আমরা তো জানি যে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ অবস্থায় উপশক্তি স্তরগুলোর স্থিতিশীলতা বেশি হয়। হ্যাঁ, ফলে কি হয়? ওই সকল
অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করা তুলনামূলক কঠিন হয়ে যায়। ফলে কি হয়, বেশি পরিমাণে শক্তি দিতে হয়, এতে আইপি এর মানটা বেশি হয়ে যায়। তো আমরা যদি নাইট্রোজেন এবং অক্সিজেন ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে দেখব যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসে পি অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। ফলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস অপেক্ষা বেশি স্থিতিশীল। ফলে নাইট্রোজেনের এরূপ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থেকে যখন ইলেকট্রন অপসারণ করতে হয়, তখন বেশি পরিমাণে শক্তি লাগে। এই জন্য নাইট্রোজেনের আইপি এর মানটা বেশি হয়। অন্যদিকে অক্সিজেনের কিন্তু অর্ধপূর্ণ অপেক্ষা একটা ইলেকট্রন বেশি আছে। ফলে যদি একটা ইলেকট্রন চলে যায়, তাহলে সেটা একটা অর্ধপূর্ণ অবস্থায় চলে আসে পি অরবিটালটা। আর যেহেতু অর্ধপূর্ণ অবস্থা আসলে বেশি স্থিতিশীল হয়, ফলে অক্সিজেনেরও ইচ্ছা থাকে যে কিভাবে একটা ইলেকট্রন ত্যাগ করে এরকম অর্ধপূর্ণ অবস্থায় যাওয়া যায়। যার ফলে অক্সিজেনের একটা ইলেকট্রন অপসারণ করা তুলনামূলকভাবে নাইট্রোজেন অপেক্ষা কম শক্তি লাগে। এই জন্য অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান কম হয়। এই হচ্ছে মোটামুটি পার্থক্যটা। একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা বস্তু যদি মনে করো যে এইরকম অবস্থা থেকে, মানে এইরকম সাইজ থেকে বা অবস্থা থেকে যদি এই অবস্থায় আসলে যদি বেশি স্থিতিশীল হয়, এইরকম অবস্থা যদি কম স্থিতিশীল, আর এইরকম গঠনটা যদি বেশি স্থিতিশীল হয়, তাহলে এই বস্তুটা সর্বদাই কিভাবে এইরকম অবস্থায় আসা যায় সেটা চেষ্টা করে, চেষ্টায় থাকে। হ্যাঁ, চেষ্টায় থাকে কিভাবে এই অবস্থা থেকে এই অবস্থায় আসা যাবে। এটা কিন্তু মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন মনে করো তুমি বাসে উঠছো, বাসে উঠে প্রথমে জিজ্ঞেস করো যে ভাই সিট হবে কি। কেন জিজ্ঞেস করো? এর কারণ হচ্ছে তুমি ভালো করেই জানো যে যদি দাঁড়াই যাও তাহলে যে পরিমাণ কষ্ট হয়, তুমি যদি বসে যাও, ঠিক আছে, তাহলে খুব আরামে যাওয়া যায়। এই জন্য মানুষ উঠেই জিজ্ঞেস করে যে সিট আছে কিনা। অর্থাৎ দেখা যাচ্ছে এইটা হচ্ছে কম স্থিতিশীল আর এটা হচ্ছে বেশি স্থিতিশীল। এই জন্য দাঁড়ানো থেকে মানুষ বসতে চায়। যদি শোয়ার ব্যবস্থা থাকতো তাহলে ইনশাল্লাহ মানুষ শুয়েও যেত। ঠিক আছে, উঠে জিজ্ঞেস করতো ভাই বাসে কি বেড হবে, বেড খালি আছে। এই হচ্ছে বেশি ব্যাপারটা। অক্সিজেনের ক্ষেত্রে পি অরবিটালে ইলেকট্রন আছে 4টা। এখন এই 4টা ইলেকট্রন থেকে যদি একটা ইলেকট্রন যদি চলে যায়, তাহলে ইলেকট্রন হয় 3টা। তখন অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আসে, অর্থাৎ বেশি স্থিতিশীল অবস্থায় আসে। এই জন্য কম স্থিতিশীলের পি4 থেকে ইলেকট্রনটা পি3-তে আসার জন্য সবসময় একটা চেষ্টায় ব্যস্ত থাকে। আর এটা কিভাবে সম্ভব? এটা এইভাবে সম্ভব, যদি 4টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রনকে যদি বের করে দেওয়া যায়, তখনই কিন্তু পি3 অবস্থাটা পাওয়া সম্ভব। এই জন্য কিন্তু অক্সিজেনের এই ইলেকট্রনটা অক্সিজেনও বের করে দিতে চায়, ফলে বের হওয়াটা এই ইলেকট্রনটার জন্য সহজ হয়ে যায়। এই কারণেই কিন্তু নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ শক্তিমানটা বেশি হওয়ার কথা থাকলেও আসলে বেশি না হয়ে কম হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি দুইটা ব্যতিক্রম। ব্যতিক্রম দুইটা কি বোঝা গেল? কমেন্টস একটু জানিয়ে দাও তো তোমরা, হ্যাঁ অথবা না লিখে। গুড, তিনজনে বুঝতে পেরেছো, শতভাগ বোঝানো সম্ভব হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় মনে রাখবো যে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ অরবিটালের ইলেকট্রন বিন্যাসিত হলে সেই অরবিটালগুলোর স্থিতিশীলতা বেশি হয়। যদি কোনো অরবিটালের স্থিতিশীলতা বেশি হয়, তাহলে ওই অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করা কঠিন হয়ে যায়। ইলেকট্রন অপসারণ করা যদি কঠিন হয়, তাহলে বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হয়। আর যত বেশি শক্তি প্রয়োগ করতে হয়, আয়নীকরণ পোটেনশিয়ালের মান তত বেশি হয়। এই জন্য এই দুইটা ব্যতিক্রম দেখা যায়। এই দুইটা ব্যতিক্রম কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেনে খুবই আসে। এবার আমরা আর একটা ঘটনা দেখব। ঘটনার আকর্ষণের মূল বিন্দুটা হচ্ছে এইটা হচ্ছে নিয়ন, আর এইটা হচ্ছে সোডিয়াম। নিয়নের আয়নীকরণ শক্তিমানটা 2080, অনেক। আর সোডিয়ামের হচ্ছে 496, অনেক কম। নিয়নেরটা একদম অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। আর সোডিয়ামেরটা আবার অনেক কম। কেন কম, কেন বেশি হইল এইবার বলো তো, নিয়নের আর সোডিয়ামের।
নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। সরি, নিয়নের 2টা স্তর আছে আর সোডিয়ামের 3টা স্তর আছে। সেটা তো একটা আছেই, আকারগত একটা আকার বড়, সোডিয়াম আকার। সেটা তো একটা বিষয় আছে, আবার ইলেকট্রন বিন্যাসটাতেও একটা বিষয় আছে। তিনটা বিষয়, তাই না? তিনটা বিষয়। বিষয় কি কি? নিয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1:2, 2:2। আমরা যদি ইলেকট্রন বিন্যাসের আলোকে যদি ব্যাখ্যা করি 1:2, 2:2, 2p6। আর সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 11 হলে 1:2, 2:2, 2p6, 3s1। নিয়নের যে ইলেকট্রনটা যায় এটা কোথায় থেকে যায়? এটা পি অরবিটালে যে ইলেকট্রনটা 6টা থাকে সেখান থেকে একটা ইলেকট্রন যায়, গেলে p5-এ পরিণত হয় নিয়নের ক্ষেত্রে। সোডিয়ামের ক্ষেত্রে কি হয়? যে ইলেকট্রনটা যায় সেই ইলেকট্রনটা কোথায় থেকে যায়? 3s এ যে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা যায়। তাহলে এখন বলো তো, এই যে 6টা ইলেকট্রন আর একটা অরবিটাল, অর্থাৎ পি অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে 6টি ইলেকট্রন। 6টি ইলেকট্রন তার ধারণ ক্ষমতা এবং 6টাই আছে। এইরকম একটা পরিপূর্ণ অরবিটাল থেকে এইরকম একটা পরিপূর্ণ অরবিটাল সবচেয়ে স্থিতিশীল হয় বেশি। এইরকম ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রনটা অপসারণ করা তুলনামূলকভাবে অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে? যার ফলে নিয়নের আয়নীকরণ শক্তির মানটা অনেক বেশি হয়ে যায়। মূলত মূল যে বিষয়টা হচ্ছে, এখান থেকে একটা ইলেকট্রন অপসারণ করা খুবই অসম্ভব। এই নিয়নের ক্ষেত্রে 2p6 থেকে ইলেকট্রন অপসারণ খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু 3s থেকে ইলেকট্রনটা ফট করে অপসারণ করা যাবে। আর একটা বিষয় হচ্ছে, নিয়নের আকার যদি হয় মনে করো যে এই সাইজ, সোডিয়ামের আকারটা অবশ্যই তার চেয়ে অনেক বড়। নিউক্লিয়াস থেকে অনেক দূরত্ব সোডিয়ামের ক্ষেত্রে, ফলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম, ফলে এই ইলেকট্রনকে সহজে অপসারণ করা যায়। কিন্তু নিয়নের ক্ষেত্রে আকারটা অনেক ছোট। একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় ততই আকার কমতে থাকে, কমতে কমতে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে একদম সবচেয়ে কম হয় আকার। যার কারণে এখান থেকে ইলেকট্রন অপসারণ করা অনেক কঠিন হয়ে যায়। এই হচ্ছে কিন্তু কারণ। তাহলে আমরা এখানে দেখতেছি নিয়ন থেকে সোডিয়াম, নিয়ন এবং সোডিয়ামের মধ্যে নিয়নের ইলেকট্রন আয়নীকরণ শক্তির মান আইপি এর মানটা অনেক বেশি নিয়নের। এর কারণ হচ্ছে যে নিয়নের ইলেকট্রন বিন্যাসে অরবিটালগুলো পরিপূর্ণ অবস্থায় থাকে, একদম পরিপূর্ণ অবস্থায় থাকে। ফলে এরূপ ইলেকট্রন বিন্যাস অনেক স্থিতিশীল হয়। পরিপূর্ণ হলে স্থিতিশীল হয়। স্থিতিশীল হলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা খুবই কঠিন হয়ে যায়। কঠিন হয়ে গেলে আইপি এর মানটা বেড়ে যায়, অন্যদিকে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটা 3s ইলেকট্রনটা অপসারিত হয়, ফলে এই ইলেকট্রন অপসারণ করা খুব সহজ। কারণ নিয়ন অপেক্ষা সোডিয়ামের, এটা হচ্ছে নিয়নের আকার, এটা হচ্ছে সোডিয়ামের আকার, নিয়ন অপেক্ষা সোডিয়ামের আকারটা কিন্তু অনেক বড়, ফলে এই ইলেকট্রনটা নিউক্লিয়াস কর্তৃক কম মাত্রায় আকর্ষিত হয়, ফলে এই ইলেকট্রনটাকে খুব সহজে অপসারণ করা যায়। এই দুই কারণে নিয়ন অপেক্ষা সোডিয়ামের আয়নীকরণ শক্তির মানটা অনেক কম হয়, মাত্র 496, আর ওখানে 2000, প্রায় কত 4 গুণ বেশি। তো সবকিছুই যদি বোঝা যায় তাহলে তোমাদের একটা টেস্ট নেওয়া উচিত। টেস্ট হচ্ছে, বলতো, সোডিয়াম এবং সোডিয়াম প্লাস, এখান থেকে একটা ইলেকট্রন অপসারণ করব, এখান থেকেও আরেকটা ইলেকট্রন অপসারণ করব। এখান থেকে ইলেকট্রন অপসারণ করলে যেটা পাবো সেটা হচ্ছে IP1, এখান থেকে ইলেকট্রন অপসারণ করলে যেটা পাবো সেটা হচ্ছে IP2। IP1 বড় হবে নাকি IP2 বড় হবে? 1 বড় হবে না 2 বড় হবে বলো? IP1 বড় হবে। IP1 বড় হবে স্যার। চিন্তা করে বলো। IP2 স্যার। কে বলছে IP2? আমি লাবিব বলে, শিলান। সিজান বলছে। সিজান বলছে। সিজন দেখি শেষের দিকে ঘুম থেকে উঠে আসিয়াই একটা চোট মারে দিল, হ্যাঁ। আসলে কিন্তু IP2 কিন্তু বড় হবে। সিজন কি চিন্তা ভাবনা করে বলছো একটু বলো তো, একটু শেয়ার করো শুনি। স্যার, একটা ইলেকট্রন স্যার অপসারণ করতেছে স্যার, তাহলে স্যার মানে
শেষ অরবিটাল স্যার অর্ধপূর্ণ হয়ে থাকতেছে না? এটা পূর্ণ না পূর্ণ? আচ্ছা, আমি বলি তাহলে, হ্যাঁ। শেষ পূর্ণ হয়ে অরবিটাল থাকতেছে। 2p6 পরিপূর্ণ হয়ে থাকতেছে স্যার, যার কারণে ইলেকট্রন হ্যাঁ, পরিপূর্ণ হয়ে থাকতেছে। বেশি শক্তি এই প্রয়োজন জন্য হয়। স্যার ইলেকট্রন আসলে কিন্তু অপসারণ সাথে অধিক শক্তির প্রয়োজন হবে। সেটাই কিন্তু, আচ্ছা, আসলে কিন্তু তাই। যেমন হলো কি, সোডিয়ামের ক্ষেত্রে কি হলো, 3p থেকে একটা ইলেকট্রন চলে গেল। এটা হচ্ছে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যখন যায় তখন 3s1 থেকে একটা ইলেকট্রন যায়, এই ইলেকট্রনটা যায়, তাই না? এই ইলেকট্রনটা যায়। কিন্তু সোডিয়াম প্লাস থেকে যখন একটা ইলেকট্রন যায় তখন কোন ইলেকট্রনটা যায়? এই যে 2s2 2p6 এ যে ইলেকট্রন আছে, মনে করো যে 2p থেকে ইলেকট্রন যাবে, তাহলে এটা তো পরিপূর্ণ অবস্থায় আছে। একটু আগে আমরা দেখলাম নিয়নের ক্ষেত্রে 2s2 2p6 এটা পরিপূর্ণ থাকার কারণে এখান থেকে ইলেকট্রন অপসারণ করা খুবই কঠিন হয়ে গেছিল। এখানে আবার কি হয়েছে, এখানেও ঠিক একই ঘটনা ঘটতেছে, যে এখানে ইলেকট্রন যদি যায়, সোডিয়াম প্লাস থেকে যদি ইলেকট্রনটা যদি যায়, তাহলে কিন্তু তাকে 2p6 থেকে 2p6 ভেঙে যেতে হবে। তাই এরকম একটা পরিপূর্ণ অবস্থা থেকে যদি ইলেকট্রন চলে যেতে চায়, তাহলে সেই ইলেকট্রনটা যাওয়াটা খুবই কঠিন হয়। এই জন্য কিন্তু সোডিয়াম অপেক্ষা সোডিয়াম প্লাসের আইপি এর মান কিন্তু বেশি হয়। কতগুলো হয় জানো? মাত্র 4600 মতো হয়। 4096 হচ্ছে সোডিয়ামের, আর 4600 হচ্ছে সোডিয়াম প্লাসের, 4670 আর কি। কত গুণ বেশি? প্রায় 10 গুণ বেশি। 10 গুণ বেশি। 10 গুণ বেশি হওয়ার কারণটা কি বোঝা গেছে? সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটা যাচ্ছে 3s1 থেকে, ফলে খুব সহজেই যেতে পারছে। কিন্তু 3s1 থেকে ইলেকট্রনটা যাওয়ার পরে তো সোডিয়াম প্লাসের সৃষ্টি হয়, ফলে সোডিয়াম প্লাসে আর 3s1 ইলেকট্রন থাকে না, এখন বাকি থাকে 1s2 2s2 2p6। ফলে ইলেকট্রন যদি যেতে চায় তাহলে তাকে 2s2 2p6 এই অরবিটালগুলো থেকে যেতে হবে। এখন এই অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় আছে, ফলে এই অরবিটালগুলো থেকে ইলেকট্রন অপসারণ করা খুব কঠিন হয়ে যায়। ফলে এই ইলেকট্রন অপসারণ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, ফলে আইপি এর মানটা বেশি হয়। এই জন্য আমরা বলতে পারি সোডিয়াম অপেক্ষা সোডিয়াম প্লাসের আয়নীকরণ শক্তির মান অনেক অনেক বেশি, মোর অ্যান্ড মোর গ্রেটার দ্যান, খালি গ্রেটার দ্যান না, মোর অ্যান্ড মোর গ্রেটার দ্যান। আচ্ছা, এখন সর্বশেষ একটা টেস্ট, সেটা হচ্ছে যে নিয়ন এবং সোডিয়াম প্লাস, এরও কিন্তু হচ্ছে 2s2 2p6, এরও কিন্তু হচ্ছে 2s2 2p6, মানে যদি ইলেকট্রন যেতে চায় আর কি। এরও ইলেকট্রন যাইতে চাইলে 2s2 2p6 থেকে যেতে হবে। এর সোডিয়াম প্লাসের ইলেকট্রন যদি যেতে চায় আর একটা, তাহলে 2s2 2p6 থেকে যেতে হবে। তাহলে বলো তো কোনটা থেকে যাওয়া সহজ আর কোনটা থেকে যাওয়া কঠিন, নিয়ন না সোডিয়াম প্লাস? সহজ কোনটাতে, নিয়নে না সোডিয়াম প্লাস? নিওনে না? বা কঠিন কোনটা, কঠিন কোনটাতে, নিয়নে না সোডিয়াম প্লাস? সোডিয়াম প্লাস থেকে যাওয়া কঠিন। আসলে কিন্তু সোডিয়াম প্লাস থেকে যাওয়া কিন্তু কঠিন। সিজন কিন্তু সুন্দর আনসার করছে। সিজন এর আগে কি এই টপিকটা পড়ছিল নাকি? না স্যার পড়িনি। গুড, কিন্তু তবে স্যার একটা সিজন ইলেকট্রন যখন একটা মূল্য ত্যাগ করে তখন পরবর্তী মূল্য ত্যাগ করতে তো তার আরো বেশি কিন্তু কঠিন সময় হয় লাগে। বেশি। আসলে কিন্তু তাই। তো তার কারণটা আবার কি জানো? এই যে যখন সোডিয়াম প্লাসে যখন পরিণত হয় তখন তো অবস্থা খুবই বেগতিক। যেমন তখন প্রোটন থাকে মনে করো যে 11টা, ইলেকট্রন থাকে তখন 10টা। ফলে প্রতি ইলেকট্রনের প্রতি প্রোটনের যে আকর্ষণ সেটা কিন্তু 1.1 হয়ে যায়, তাই না? আকর্ষণ শক্তি কিন্তু বেশি হয়ে যায়। এখানে নিয়নের ক্ষেত্রে যেটা হয়, 10টা প্রোটনকে 10টা ইলেকট্রন আকর্ষণ করে, ফলে এর আকর্ষণ প্রত্যেকটা ইলেকট্রন পায় এক পরিমাণে। কিন্তু সোডিয়াম প্লাসের ক্ষেত্রে 10টা ইলেকট্রনকে 11টা প্রোটন আকর্ষণ করে, ফলে নিয়নের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কর্তৃক যে মাত্রা আকর্ষিত থাকে, সোডিয়াম প্লাসের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কর্তৃক তার চেয়ে বেশি মাত্রায় আকর্ষিত অবস্থায় থাকে। ফলে সোডিয়াম প্লাস থেকে ইলেকট্রনটা অপসারণ করা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য নিয়নের 2040 হলেও সোডিয়াম প্লাসের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 4670, 70 বা 72 মনে হয়, 70 আর কি, যদি রাউন্ড ফিগার ধরি 4670, মানে অনেক বেশি। তাহলে এই যে আয়নীকরণ সংক্রান্ত এখন যে কোনো প্রশ্ন যে কোনোভাবে যদি ঘুরে ফিরে দেয় তাহলে অ্যান্সার করা যাবে না? জি স্যার, ইনশাল্লাহ। আশা করা যায় ইনশাল্লাহ যাবে। আয়নীকরণ শক্তির উপর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারো।
আর যদি কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করছি। ক্লাসটা ইউটিউবে দিয়ে রাখবো। আজকে উপস্থিতি কম ছিল, তোমরা ইউটিউব থেকে আবারও দেখে নিতে পারবা, রিভিশন করতে পারবা। যারা ক্লাসে ছিল না তারা দেখে নেবা। আশা করা যায় খুব ভালো লাগবে। আর সব কথার বড় কথা, পারমাণবিক আকার একই গ্রুপে এবং একই পর্যায়ে কীরকম হয় সেইটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ওইটা মনে না থাকলে কিন্তু বাকিগুলো বুঝতে অনেক কষ্ট হবে, কারণ এইটার সাথেই বাকিগুলো সবগুলোর কানেকশন আছে এবং সবগুলোর কানেকশন হচ্ছে উল্টো কানেকশন। আকার বাড়ে তো আয়নাইজেশন পটেনশিয়াল কমে, আকার কমে তো আয়নাইজেশন পটেনশিয়াল মান বাড়ে, উল্টি আর কি। ঠিক আছে? তাহলে আইপি এর সাথে সম্পর্ক হচ্ছে 1/সাইজ। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর একটু সাবধানে থাকো, বেশি একটা বাইরে বের হইও না। দিনকাল খুব একটা ভালো না। আল্লাহ সুস্থ রাখছে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একটু সুস্থ থাকার চেষ্টাও করতে হবে। তো ঠিক আছে, আজকে তাহলে শেষ করি নাকি? কোনো জিজ্ঞাসা আছে? না, আচ্ছা ঠিক আছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।